কিন্তু এখানে সংকটটা করেছে ঐকমত্য কমিশন যারা পরিচালনা করেছে, যে সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে যারা, তারাই এসে এইখানে ব্যত্যয় সৃষ্টি করেছে। যেমন নারী আসনের ক্ষেত্রে আমাদের ভিন্ন মত তো আছে, ঘোরতর বিরোধ আছে, মতবিরোধ আছে যে ১০০ আসন উন্নীত এবং সরাসরি নির্বাচন। সেটার ক্ষেত্রে এখন যেটা করছে সেটার সাথে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। এখন এটা বাস্তবায়নের ক্ষেত্রেও যে সুপারিশটা করেছে সেই সুপারিশের মধ্যে দিয়ে আমরা বলতে চাই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে এবং জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আর এখানে ৮৪টা বিষয় আছে সনদের মধ্যে। তার মধ্যে ৪৮টা বিষয় সংবিধান সংক্রান্ত। সেই ৪৮টা বিষয়ের উপরে প্যাকেজ, সেই ৪৮টা বিষয় জনগণকে জানতে হবে। কারণ কিসের ভিত্তিতে মতামত দিবে? তার মানে ৪৮টার মধ্যে দেখা গেল একজন ২০টা পছন্দ করে যে একমত। ২০টাতে সে ভিন্ন মত। তাহলে সেখানে সে হা না কেমনে দিবে? তো এই যে ঝামেলার মধ্যে, এই যে একটা প্যাচের মধ্যে ফেলে দিল ঐকমত্য কমিশন, যেইটা দিয়ে এটা অনেকেই সন্দেহ করে, জনগণও সন্দেহ করে। দেশবাসী আমরা যখন যাই তাদের সাথে কথা বলতে, জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, তখন তারা বলে নির্বাচন কি আদৌ হবে? জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলছে এক বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নানা রকমের আহ, বিতর্কে লিপ্ত হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশন তারা সর্বশেষ সরকারের কাছে তাদের যেই প্রস্তাবনা হাজির করেছে, সেই প্রস্তাবনায় যা যা আলাপ হয়েছিল তার সাথে বেশ কিছু পার্থক্য সহকারে প্রস্তাবনা বা সুপারিশ তারা করেছে। সেগুলোতে তারা বলেছে যে সরকার একটা সাংবিধানিক আদেশ জারি করবে, সেই সাংবিধানিক আদেশের উপরে গণভোট হবে এবং সেই গণভোট করে তারপরে সেই গণভোটে যদি সেটি পাশ হয়, এরপরে আগামী সংসদ সেটি একটি সাংবিধানিক সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং এই সংসদ তারা সেটিকে কার্যকর করবে কি করবে না ২৭০ দিনের মধ্যে সেটা নির্ধারণ করবে এবং এই ২৭০ দিন পরে মধ্যে যদি তারা নির্ধারণ না করে, স্বয়ংক্রিয়ভাবে এই সনদ সেটি সংবিধানে যুক্ত হবে বা সংবিধানে কার্যকর হবে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে যেই বিতর্ক চলছে, সেই পরিস্থিতিগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, যেই বামপন্থীদের যে ৪টি দল যারা জুলাই সনদে স্বাক্ষর করেনি, সেই দলগুলোর নেতা বজলুর রশিদ ফিরোজের সাথে। ফিরোজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এই দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ফিরোজ ভাই, যেটা বলছিলাম যে এই যে আজকে আমরা দেখলাম যে আরো একটা বিষয় যে সরকারের পক্ষ থেকে বলা হলো যে ৭ দিন তারা রাজনৈতিক দলগুলোকে সময় দিয়েছে, যে তারা সময় দিয়েছে এবং তারা বলেছে এর মধ্যে একটা ঐক্যমত্য প্রস্তাব হাজির করতে হবে যে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তার মানে এটা খুব স্পষ্ট যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের ভিন্ন মতদ্বৈততা আছে। আপনি আসলে ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাবনাকে বা তাদের যে সুপারিশ সেটাকে কিভাবে দেখছেন? বাস্তবিক অর্থেই এই জুলাই সনদ সংস্কার, ঐকমত্য কমিশন এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া, এই প্রশ্নে বাস্তবে রাজনৈতিক দলগুলোকে দ্বিধাবিভক্তির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। যে জিনিসটা খুব সহজেই করা যেত এবং এই পরিস্থিতির উদ্ভব হতো না, যেটা আমরা বারবার বলছি সংস্কার কমিশনের বৈঠকে, ঐকমত্য কমিশনের সভায় এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা যেটা বলার চেষ্টা করেছি। যখন এই সংস্কার প্রস্তাবগুলো আলোচিত হচ্ছিল সংস্কার কমিশনের মাধ্যমে, ঐকমত্য কমিশনের মাধ্যমে, তখনই আমরা প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন করেছিলাম যে বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ, বিভিন্ন দৃষ্টিভঙ্গি সম্পন্ন রাজনৈতিক দল, তাদের মধ্যে কিভাবে ঐক্যমত্য হবে? একটা গণ অভ্যুত্থানের সময়ে যে ঐক্যবদ্ধতা, যে ইউনিটিটা হয়েছিল, সেটা হয়েছিল নির্দিষ্ট একটি বিষয়ে, যে ফ্যাসিবাদী সরকারের পতন। তার মানে এই না ফ্যাসিবাদের পতন ঘটলে দেশ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, আইন কানুন প্রথা প্রতিষ্ঠান বিধিবিধান সেগুলো কিভাবে সজ্জিত হবে, সেই প্রশ্নে কিন্তু পূর্বাহ্নে কোনো আলোচনা হয় নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে। যে কারণেই যখন পরবর্তীকালে এই প্রশ্নটা আসলো যে ঐকমত্য কমিশনের মাধ্যমে সংবিধান, নির্বাচন, বিচার, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে, যে শাসন প্রশাসন কাঠামোর কিছু সংস্কার করা দরকার, গণতান্ত্রিক সংস্কার, সেইটা এক বাক্যে সব রাজনৈতিক দল মেনে নিয়েছিল যে হ্যাঁ, কিছু সংস্কার দরকার, যা চলছে সেভাবে চলা উচিত না।
চলতে দেওয়া যায় না। তাহলে চলতে দেওয়া যায় না, পরিবর্তন করা দরকার। কিন্তু সেই পরিবর্তনটা কোন রাজনৈতিক দল কি দৃষ্টিভঙ্গিতে দিচ্ছে, কে কেমন পরিবর্তন চায়। যেমন আমরা বামপন্থীরা পরিবর্তন চাই, তো আমূল পরিবর্তন চাই এই সমাজ ব্যবস্থার, মানে যেই বুর্জোয়া শাসন প্রশাসন ব্যবস্থা আছে এই ব্যবস্থার আমূল পরিবর্তন করে একটা সর্বহারা শ্রেণীর রাষ্ট্র সরকার, সেই সরকার প্রতিষ্ঠার মতো করে আইন কানুন প্রথা প্রতিষ্ঠান আমরা সজ্জিত করতে চাই। এটা নিশ্চয়ই বিএনপি সহ অন্যান্য জাতীয়তাবাদী যে রাজনৈতিক দল বা গণতান্ত্রিক রাজনৈতিক দল তারা সেটা চাবে না। আবার যারা ধর্মভিত্তিক যারা রাজনৈতিক দলগুলো আছে, ইসলামী রাজনৈতিক দলগুলো আছে, সেই দলগুলো তাদের এইরকম একমত হবে না, কাজেই ভিন্ন ভিন্ন আছে। আমরা সেই কারণে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মতগুলো কিভাবে একমতে আনবেন, সব বিষয়ে তো একমত হওয়া সম্ভব না। তখন উনি স্পষ্টভাবে গত বছর 5ই অক্টোবর আমাদেরকে বলেছিলেন যে সব বিষয়ে যে দলগুলো যেই সমস্ত বিষয় ঐক্যমত্য হবে সব দল, সেইটাই হবে ঐক্যমত্যের ভিত্তিতে সনদ, চার্টার, জুলাই চার্টার বা রাজনৈতিক দলগুলোর সমঝোতার দলিল। আমরা তখন সেটাকে বলছিলাম হ্যাঁ এটাই ঠিক। যে কয়টা প্রশ্ন হইতে পারবে, 100টার মধ্যে যদি 10টা হয় 10টা, 20টা হলে 20টা, 50টা হলে 50টা, তার মানে শতভাগ এখানে ঐক্যমত্য হবে না, এটাই স্বাভাবিক। এবং এটা মেনে নিয়েই আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনায় গিয়েছি সব রাজনীতি। এবং 15ই ফেব্রুয়ারি এই বছরে যখন এই ঐক্যমত্য কমিশনের যাত্রা শুরু হয়, তার উদ্বোধন দিনেও প্রধান উপদেষ্টার সেই একই বক্তব্য আছে। সেই বক্তব্যের ভিডিওটাও কিন্তু এখনো ক্লিপগুলো বিভিন্ন জায়গায় আছে। কিন্তু এখানে সংকটটা করেছে ঐক্যমত্য কমিশন যারা পরিচালনা করেছে, যে সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে যারা, তারাই এসে এইখানে ব্যত্যয় সৃষ্টি করেছে। বিভিন্ন বিষয়ে যখন ভিন্ন মত হচ্ছিল, যেগুলোতে একমত হচ্ছিল সর্বসম্মত ঐক্যমত, সেটা ঠিক আছে, কিন্তু ভিন্ন মত যখন আসলো তখন সেখানে এসে বললো যে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়ে এটা করেন, নোট অফ ডিসেন্ট দিতে পারেন আপনারা ভিন্ন মত। তখন বললো যে নোট অফ ডিসেন্ট দিলে কি এটা সিদ্ধান্ত আকারে যাবে নাকি সিদ্ধান্ত আকারে যাবে না। তখন বলল না, বলা হলো যে নোট অফ ডিসেন্ট যারা দিবে যে বিষয়ে, তারা নির্বাচনী ইস্তেহারের মধ্যে সেগুলো উল্লেখ করতে পারবে এবং জনগণ যদি ম্যান্ডেট দেয় তাইলে তারা তাদের মতো করে, তাদের যে ভিন্ন মত আছে সেই ভিন্ন মত অনুসারে তারা এগুলো সংশোধন করতে পারবে বা পরিবর্তন করতে পারবে। একটা উদাহরণ দিই, যেমন সবাই একমত হয়েছে সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিলের ব্যাপারে। 2টা বিষয়ে শুধুমাত্র বাইন্ডিংস রাখা হয়েছে, যে অর্থ বিল এবং অনাস্থা বিল। সেক্ষেত্রে বিএনপি বললেন যে না, তারা আরও 2টা বিষয় যুক্ত করতে চায়, এই ক্ষেত্রে তাদের নোট অফ ডিসেন্ট আছে। তারা সংবিধান সংশোধন এবং কি নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, যুদ্ধ পরিস্থিতি, এই 2টা যুক্ত করতে চায় এই 4টার সাথে। আগে যেমন সবগুলোর ক্ষেত্রে বাধ্যবাধকতা ছিল, দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না, এখন এই জায়গায় তাহলে এই নোট অফ ডিসেন্ট এবং সেখানে সেটা উল্লেখ করলো, বিএনপি স্পষ্টভাবে বলেছিল সেখানে, এবং ঐক্যমত্য কমিশনের সবাই মিলে সেটাও বলছিল যে হ্যাঁ নির্বাচনী ইস্তেহার তারা উল্লেখ করে ম্যান্ডেট পেলে তারা ওই 4টাও যুক্ত করতে পারবে, তারা শুধুমাত্র 2টার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এইটা ছিল আলোচনা। এইভাবেই যখন আলোচনা চলছিল, এই বিভিন্ন বিষয়ে বিভিন্ন দলের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, আবার ভিন্ন মত নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। যেমন নারী আসনের ক্ষেত্রে আমাদের ভিন্ন মত তো আছে, ঘোরতর বিরোধ আছে, মতবিরোধ আছে, যে 100 আসন উন্নীত এবং সরাসরি নির্বাচন, সেটার ক্ষেত্রে এখন যেটা করছে সেটার সাথে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। উচ্চ কক্ষের ব্যাপারে আমাদের নোট অফ ডিসেন্ট আছে, যে আমরা বলছি আর্থসামাজিক ব্যবস্থায় উচ্চ কক্ষের কোনো প্রয়োজন নাই, যেখানে আমরা পার্লামেন্টটাই কার্যকর করতে পারি নাই এই 52-53 বছরে, সেখানে আবার আরেকটা ওই বোঝার উপরে শাকের আটির মতো হবে এই উচ্চ কক্ষ করা, সেটা এখন এই মুহূর্তে দরকার নেই। আর আমাদের ইউনিটারি স্টেট, সেখানে উচ্চ কক্ষের কোনো প্রয়োজনীয়তা নেই, যে একক রাষ্ট্র আমাদের, এখানে প্রদেশ নাই, রাজ্য নাই, এরকম বিভিন্ন জায়গায় নোট অফ ডিসেন্ট আছে। ইভেন আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছিলাম যে এই যে নোট অফ ডিসেন্ট দিয়ে এগুলো মানা যায়, যে উচ্চ কক্ষ মানলাম, তারপরে নারী আসন মানলাম, বা আরো 1-2টা সেই বিষয়গুলো আমরা মানলাম, যেমন ওই যে মৌলিক অধিকারের আইনি সুরক্ষা, সেইটাও মানলাম, ঠিক আছে, সম্প্রসারণ করবে, এগুলো মানা যায়। কিন্তু আমরা বললাম যে একটা আদর্শগত বিষয়, একটা মৌলিক যে বিষয়, যেটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সেটাকেই অস্বীকার করার মতো হয়ে যায়, সেই সমস্ত বিষয় যেমন রাষ্ট্রীয় 4 মূলনীতি, সেটা বাতিল করলে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে ওইটার মধ্যে থাকবো না, এটাকে সরিয়ে রাখতে হবে, এটা একমত হইতে পারবো না আমরা এটাতে, এটা বাদ দেওয়ার বিষয়। তাহলে এইটা রেখে যদি আপনি কিছু সংযোজন করতে চান তাহলে আমরা আসি, কিন্তু এটা বাদ দিয়ে অন্য কিছু সংযোজন করলে আমরা সেটা নেই, আমরা নোট অফ ডিসেন্ট দিয়েও থাকবো না। আমরা ঐক্যমত্য কমিশনের মিটিং থেকে আমরা ওয়াক আউট করছিলাম। তার মানে এই ধরনের ঘোরতর, শুধু ভিন্ন মত না, নোট অফ ডিসেন্ট না, ঘোরতর বিরোধও আছে, আপত্তি আছে। সেই আপত্তি সহ তারা এখানে যখন এটা
সনদটা তৈরি করলো, সেই কারণে কিন্তু আমরা স্বাক্ষর করতে যাইনি। যেগুলো গুরুতর আপত্তি, গুরুতর বিরোধ, মৌলিক দৃষ্টিভঙ্গিগত আদর্শগত বিরোধ, সেই আদর্শগত বিরোধগুলোকে সেগুলোকে তারা মানে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলো। তখন আমরা জুলাই সনদে স্বাক্ষর করলাম। এখন এটা বাস্তবায়নের ক্ষেত্রেও যে সুপারিশটা করেছে, সেই সুপারিশের মধ্যে দিয়ে আমরা বলতে চাই ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে এবং জাতির সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। কারণ সেখানে যেহেতু আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট গুলো তারা ইস্তেহারে দিয়ে ম্যান্ডেট পেলে তারা তাদের মতো করে করতে পারবে, যেই সমস্ত দল যেই সব বিষয়ে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট গুলো উঠিয়ে দিয়ে তারা পুরো বিষয়গুলো যারা সংস্কার প্রস্তাব করছিল ঐকমত্য কমিশন, সেটা একমত দ্বিমত ভিন্ন মত এগুলো সহ সবগুলো একসাথে মিলিয়ে একটা প্যাকেজ আকারে তারা একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে সেটা বাস্তবায়নের কথা বললো, এবং 270 দিনের মধ্যে সেটা বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়ন, এরকম দুইটা। এটা পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে সংবিধান সংশ্লিষ্ট বিষয়, সংবিধানের মতো জাতীয় এবং জনগুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়ে স্বয়ংক্রিয়ভাবে সেগুলো অনুমোদন হয়ে যায়। এই ধরনের ইতিহাস গোটা পৃথিবীতে আছে বলে আমাদের জানা নাই। হ্যাঁ, তো এইটা আমরা বলছি যে এটা আসলে জাতির সাথে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা ঐকমত্য কমিশন করছে। আর একটা কথা হলো, ঐকমত্য কমিশনের তো এখতিয়ারই নাই। তার যে টার্মস অফ রেফারেন্স ছিল, কর্মপরিধি যেটা নির্ধারণ করা হয়েছিল ঐকমত্য কমিশন গঠনের সময় 6 মাস মেয়াদ দিয়ে, পরে যদিও 2 মাস এবং 15 দিন বৃদ্ধি করেছে, সেখানে বলা হয়েছিল তারা শুধুমাত্র একটা সনদ তৈরি করবে। বাস্তবায়ন কি হবে, কি প্রক্রিয়া হবে, সেটা কিন্তু তাদের এখতিয়ারের মধ্যে না, তাদের সুপারিশের মধ্যেও পড়ে না। সেইটা এখানে জামাতে ইসলাম এবং এনসিপি সহ কয়েকটি দল তারা দাবি করলো যে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া সেই এবং আইনগত ভিত্তি সেইটা না থাকলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না, এই ধরনের শর্ত আরোপ করলো। তার প্রেক্ষিতে ঐকমত্য কমিশন আবার তারা সেটা নিয়ে আলোচনা শুরু করলো। আমরা খুশি মনে 5 দিন সেখানে আলোচনা করলাম, কিন্তু সেই আলোচনা করে কোনো ঐকমত্য পোষণ করা যায় নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে। কেউ বলতেছে সাংবিধানিক আদেশ দিবে এবং সেটা দিবে প্রধান উপদেষ্টা দিবে আদেশ, এবং তার ভিত্তিতে এখানে বাস্তবায়ন হবে এবং নোট অফ ডিসেন্ট এগুলো থাকবে না। কেউ বলতেছে যে না, নোট অফ ডিসেন্ট যেগুলো যেভাবে আলোচনা হয়েছে সেইভাবে থাকতে হবে এবং সেটা সেইটা বাস্তবায়ন করবে আগামী জাতীয় সংসদ। এটা নিয়ে কেউ বলছিল সংবিধান সংস্কার সভা, এটা ঘোষণা করতে হবে, কিন্তু কোনো ঐক্যমত্য পৌঁছানো যায় নাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি যে সংবিধান সংশোধনের যে বিধান সেগুলো বর্তমান সংবিধানেই আছে, যে 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধানে সেখানে পরিবর্তন করতে পারবে, যে কোনো সবাই হয়েছে, ইতিপূর্বে 17টা সংশোধনী হয়েছে আমাদের সংবিধান এবং ভবিষ্যতেও হতে পারবে। কিন্তু একটা জিনিস আছে যে সংবিধানের মৌলিক কাঠামোগত যদি পরিবর্তন করতে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা করতে পারবে না, সেটা প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করে পারবে না। সেইটার জন্যে জনগণের সম্মতি লাগবে, বা এই যে সংবিধান সংস্কার পরিষদ অথবা সংবিধান সভা, গণপরিষদ অথবা গণভোট ইত্যাদি ইত্যাদি লাগবে। তো সেই জায়গায় আমাদের সংবিধানে আগে 142 নম্বর অনুচ্ছেদে ছিল যে সংবিধানের 48 সহ কত কয়েকটা ধারা আছে, উল্লেখ করা আছে, সেইগুলো যেগুলো মৌল কাঠামোর সাথে সম্পৃক্ত, সেগুলো পরিবর্তন করতে হলে সেগুলো সংসদের সংশোধনী আনার পরে সেগুলো রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে জনগণের সম্মতি নেওয়ার জন্য গণভোট। কিন্তু পঞ্চদশ সংশোধনীতে গণভোট বাতিল করে দেওয়ার পরে এখন সেটা হাইকোর্টে রায়ে আবার রিস্টোর করা আছে, সেটা অ্যাপিল হয় না এখনো। যদি অ্যাপিল না হয় বা রিভিউ না হয় তাহলে ওইটা রিস্টোর হইলে পরে গণভোটের বিধানটা আবার চালু হবে। সেই ক্ষেত্রে আমরা বলছি যে সংবিধানের যে সংশোধনীগুলো লাগবে সেগুলো আগামী জাতীয় সংসদে করবে, এবং সংসদে সংশোধনীগুলো পাশ করার পরে রাষ্ট্রপতি স্বাক্ষর করার আগে প্রয়োজনে ওই 142 অনুচ্ছেদ অনুযায়ী সেখানে গণভোট হইতে পারে, এটা কোনো মতে আগে না। তাহলে সেই যে আদেশগুলো দিল তারা গণভোটের করার জন্যে এবং স্বয়ংক্রিয়ভাবে পাশ করার জন্যে, এইটা কোনো আমাদের সংবিধানেও নাই এবং অন্য কোথাও নেই। এখানে প্রশ্ন আসে যে গণভোটের এই যে গণভোট দেবে বা সাংবিধানিক আদেশ দিবে, এই ধরনের সাংবিধানিক আদেশ জারি করার কোনো বিধান আমাদের সংবিধানে নাই। তাহলে এটা কিভাবে দিবে, কে দিবে, কোন ক্ষমতা বলে দেবে, সোর্স অফ পাওয়ার কি এই সাংবিধানিক আদেশের এবং গণভোটের? তাহলে সেই সোর্স অফ পাওয়ার নিয়ে এখন কেউ কেউ বিতর্ক করতেছে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে উইল, জনগণের অভিপ্রায়, সেই শক্তির বলে এখানে সাংবিধানিক আদেশ দিবে। কিন্তু আমরা বললাম যে সেইটা তো এটা ট্রেন মিস হয়ে গেছে, ফেল করে গেছে। এটা যদি 5 তারিখের পরেই করতো বা 8 তারিখে এই রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে তারা যদি অভ্যুত্থানের শক্তি, তারা একটা সরকার গঠন করতো এবং সংবিধান স্থগিত করতো, অ্যাব্রোগেট করতো, তাইলেই কেবলমাত্র এই ধরনের একটা সাংবিধানিক আদেশ জারি করার মানে এখতিয়ার থাকতো অভ্যুত্থানের
জনগণের শক্তির মানে অভিপ্রায়ের শক্তি হিসাবে সেটা করতে পারতো। যেহেতু সেটা হয় নাই, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্সের মাধ্যমে সংবিধানের শপথ নিয়ে রাষ্ট্রপতির কাছে সংবিধান রক্ষণ, সংরক্ষণ এবং তার রক্ষণাবেক্ষণ করার জন্য এবং মেনে চলার জন্য সেখানে তারা শপথ নিছে এই উপদেষ্টা পরিষদ। কাজে এই উপদেষ্টা পরিষদ সে এই অভ্যুত্থানের শক্তির অভিপ্রায়ের ভিত্তিতে তারা এখানে সাংবিধানিক আদেশ জারি করবে, এটা এখন চলে না। এটা হলো সময় পার হয়ে গেছে। এজন্য একটা কথা আছে না যে সময় গেলে সাধন হয় না। আর এখানে ৮৪টা বিষয় আছে সনদের মধ্যে। তার মধ্যে ৪৮টা বিষয় সংবিধান সংক্রান্ত। সেই ৪৮টা বিষয়ের উপরে প্যাকেজ, সেই ৪৮টা বিষয় জনগণকে জানতে হবে। কারণ কিসের ভিত্তিতে মতামত দিবে? তার মানে ৪৮টার মধ্যে দেখা গেল একজন ২০টা পছন্দ করে যে একমত, ২০টাতে সে ভিন্ন মত। তাহলে সেখানে সে হা না কেমনে দিবে? সে কি লিখবে, লিখতে পারবে? ওখানে কি লেখা থাকবে গণভোটের ইয়ের মধ্যে যে এই জিনিস আছে? সেখানে তো সোজা লিখবে যে জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কার, এটা লেখা থাকবে। তাহলে সংবিধান সংস্কারের মধ্যে কি থাকে এটা তো ব্যালট পেপারে লেখা থাকবে না। আর আমাদের দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কি অত কিছু পড়ে ওখানে ভোট দেবে? তাহলে কয় মিনিট লাগবে একটা করে ভোট দিতে? তো এই যে যে ঝামেলার মধ্যে, এই যে একটা প্যাচের মধ্যে ফেলে দিল ঐক্যমত্য কমিশন, যেটা দিয়ে এটা অনেকেই সন্দেহ করে, জনগণও সন্দেহ করে। দেশবাসী আমরা যখন যাই তাদের সাথে কথা বলতে, জনসাধারণের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, তখন তারা বলে নির্বাচন কি আদৌ হবে? এই যে এগুলো করে সনদ বাস্তবায়ন না হলে কেউ শর্ত দিতেছে, সনদ বাস্তবায়ন না হলে তারা ইয়ে করবে না, স্বাক্ষর করবে না বা নির্বাচন করবে না, পিআর না করলে নির্বাচন করবে না। তার মানে এরকম নানা নতুন নতুন ইস্যু। আর সংবিধান পরিষদ, সংস্কার পরিষদ, এটা তো আলোচনাই হয় নাই ওখানে, একমতই হয় নাই। তাহলে এই সমস্ত বিষয় আনার মধ্য দিয়ে একটা জটিলতা এই ঐক্যমত্য কমিশন তৈরি করেছে এবং একটা রাজনৈতিক সংকট, সেই সংকটটা তৈরি করেছে। এই সংকট তৈরি করার মধ্য দিয়ে আমরা মনে করি যে এটা একটা নির্বাচনকে প্রলম্বিত করার, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু নির্বাচনকে যেন তেন প্রকারে, কোনো প্রকারে নির্বাচনকে প্রলম্বিত করার একটা কোনো ষড়যন্ত্র কিনা, দেশি বিদেশি ষড়যন্ত্র কিনা। সেই ক্ষেত্রে আমরা বলবো যে যারা এই ধরনের এই যে সনদের আইনগত ভিত্তি এবং আগে গণভোট এবং সেটার মাধ্যমে বাস্তবায়ন, সাংবিধানিক আদেশ জারি না হলে তারা সনদে স্বাক্ষর করবে না, নির্বাচনে অংশগ্রহণ করবে না, এই ধরনের যারা শর্ত আরোপ করতেছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই যে নির্বাচনটা পিছিয়ে দিয়ে এবং দেশের যে অরাজক পরিস্থিতি এখন তৈরি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সন্ত্রাস, গণপিটুনিতে হত্যা এবং বিচার বহির্ভূত হত্যা, দ্রব্যমূল্য এবং সর্বোপরি এখানে সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, বিশেষ করে বন্দর বিদেশিদের লিজ দেওয়া, মানবিক করিডোরের নামে মায়ানমারকে করিডোর দেওয়া, এবং এখানে বলা হয়েছে গত ২৩শে সেপ্টেম্বর নাকি যে স্বাক্ষরিত হয়েছে। মানে এত গোপনীয়তা কেন? এই সরকারের যে সিদ্ধান্তগুলো নেই এত গোপনীয়। গত ২৩শে সেপ্টেম্বর সিদ্ধান্ত হয়েছে, গতকালকে দি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় ছাপা হয়েছে যে এখানে একটা ডিফেন্স ইকোনমিক জোন করবে। এর আগে শুনছিলাম যে চট্টগ্রাম ইপিজেডে তুরস্ককে অস্ত্র কারখানা করার অনুমতি দেবে। এখন বলছে যে ডিফেন্স ইকোনমিক জোনে সেখানে অস্ত্র তৈরি করবে, অস্ত্র তৈরি করে তারা বিদেশে অস্ত্র রপ্তানি করবে এবং স্টারলিংককে এখানে আকাশ স্যাটেলাইটের যে সেটা তাকে অনুমতি দেওয়া আছে। এগুলো সবগুলো প্যাকেজের ভিতরে আছে। এর সাথে যুক্ত হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, যেটা আমেরিকার সাথে গোপন চুক্তি। সেই গোপন চুক্তির মাধ্যমে আমাদের এখানে এলএনজি, তুলা, সয়াবিন, তারপরে কি বলে যেন এই যে বিমান, যুদ্ধ বিমান, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র, এগুলো তাদের দেশ থেকে, গম, এগুলো তাদের দেশ থেকে কিনতে হবে। আমরা যেখানে ইউক্রেন থেকে, রাশিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে কম পয়সা গম কিনতাম, কাতার, কুয়েত থেকে যেখানে কম দামে এলএনজি কিনতাম, মিশর সহ অন্যান্য জায়গার থেকে আমরা তুলা কম দামে কিনতাম, সেগুলো এখন আমেরিকা থেকে বেশি দামে কিনতে হবে। এবং সম্প্রতি আছে যে যেই চালানটা ৫৫,০০০ টনের মেট্রিক টন গম এই চট্টগ্রাম বন্দরে এসছে আমেরিকা থেকে, সেইটা প্রতি টনে আন্তর্জাতিক যে বাজার দর আছে এখন তার থেকে ৯,০০০ টাকা বেশি দামে আমাদেরকে কিনতে হবে। তার মানে এইভাবে অর্থনৈতিকভাবে দেউলিয়া করা এবং সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ রক্ষা করা, অতীতের বিভিন্ন যে সরকারগুলো আছে গত ৫৪ বছরের, তার ধারাবাহিকতায় তার থেকে অনেক গুণ বেশি করে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে সাম্রাজ্যবাদীদের যে স্বার্থ, সেই স্বার্থগুলো তারা এখানে রক্ষা করে এসছে। এই যে রাজনৈতিক সংকটের কথা আপনি বলছেন, মানে এই সংকট থেকে উত্তরণের জন্য, মানে যেটা বলতেছিলেন যে ঐক্যমত্য কমিশনের সুপারিশ বলেন বা একটা যে যে নির্ধারিত সময়, সে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য, মানে বামপন্থীদের পক্ষ থেকে আপনাদের প্রস্তাবনা কি? আপনারা তো জুলাই সনদে স্বাক্ষর করেন নাই, তাইলে সেই হিসেবে মানে এই মুহূর্তে আসলে আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের প্রস্তাবনার জায়গাটা কি? আমরা যেটা বলছি, যেটা একটু আগে আপনি প্রশ্ন করেছেন, যে সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে যে
ঐক্যমত্যের ভিত্তিতে এটা একটা বাস্তবায়নের যে সুপারিশ সেটা করার জন্য। এইটা আমি বলবো যে এই উপদেষ্টা পরিষদ খুব ভালোভাবেই জানে। তারা তো আকাশ থেকে চাঁদের দেশ থেকে আসে নাই। বাংলাদেশের মানুষ বাংলাদেশে, এবং গত ৭-৮ মাসে যেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছতে পারলাম না, ৭ দিনের মধ্যে সেখানে আমরা ঐক্যমত্যে পৌঁছে যাব। এটা একটা অবাস্তব, অকল্পনীয় মানে যে বিষয়, সেই বিষয়টা তারা এখানে উপদেষ্টা পরিষদ এবং অবিবেচনা প্রসূত যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা এই উপদেষ্টা পরিষদ নিয়েছে বলে আমরা মনে করি। ২ নম্বর কথা হলো যে আমরা মনে করি যে এই মুহূর্তে এই সাংবিধানিক আদেশ, গণভোট ইত্যাদি এগুলো সবই অপ্রয়োজনীয় এই মুহূর্তে। এই মুহূর্তে যদি দেশকে যে সর্বগ্রাসী সংকটের দিকে ধাবিত হচ্ছে, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে একটা দ্রুত, যত দ্রুত সম্ভব, ইভেন যদি জানুয়ারিতে সম্ভব তাহলে জানুয়ারিতেই একটা জাতীয় সংসদের নির্বাচন করা এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তার ক্ষমতা হস্তান্তর করা। কারণ অন্যথায় আপনারা জানেন দেশি বিনিয়োগ হচ্ছে না, বিদেশি কোনো বিনিয়োগ হচ্ছে না। ২৫৮টা শিল্প কলকারখানা, পোশাক শিল্পের যে তারা সংবাদ সম্মেলনে বলছে ২৫৮টা কারখানা বন্ধ হয়ে গেছে। লক্ষাধিক শ্রমিক সেখানে বেকার হয়ে গেছে। দারিদ্রতা সেখানে বাড়ছে। তার মানে দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে, অনাহার বাড়ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। তার মানে এই অনির্বাচিত সরকার এই দেশ পরিচালনা করার জন্য সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এটা সময় যত বাড়বে সংকট তত ঘনীভূত হবে। সেজন্য আমরা বলছি যে এই জায়গা থেকে অন্য বিতর্কের মধ্যে না জড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে ৭ দিনের জন্য সনদ বাস্তবায়নের সুপারিশ সেটা করার জন্য প্রস্তাব না দিয়ে, আহ্বান না জানিয়ে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং সমস্ত দলকে নির্বাচনের মাধ্যমে তাদের নিজ নিজ এজেন্ডা জনগণের সামনে তুলে ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে এসে তারা তাদের যে মতামত, তাদের যে সুপারিশ, সেই সুপারিশগুলো তারা বাস্তবায়ন করুক। সেই দিকে অগ্রসর হওয়াটাই প্রয়োজন বলে মনে করি এই সময়। শেষ যে কথাটা একটু জানতে চাই, একটু অন্য প্রসঙ্গে, যে জাতীয় নির্বাচনের কথা বলছেন বা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটা সময়সীমাও আছে। সেই জাতীয় নির্বাচন নিয়ে আসলে বামপন্থীদের প্রস্তুতি কি? বা আপনাদের প্রস্তুতিটা আসলে কেমন? আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন দল তাদের নিজস্ব যে প্রস্তুতি, প্রাথমিক যে প্রার্থী সেগুলো তারা চূড়ান্ত করার জন্য, প্রাথমিক তালিকা চূড়ান্ত করার জন্য চেষ্টা করছে। আমরা ভাবছি যে এই নভেম্বরের ফার্স্ট উইকের না হলেও সেকেন্ড উইকের মানে প্রথমার্ধেই আমরা আমাদের দলসমূহের প্রার্থীদের এক জায়গায় করে একটা তালিকা এক জায়গায় সমন্বিত করতে পারবো এবং সেখান থেকে যেগুলো একক প্রার্থী আছে সেগুলো ঘোষণা করতে পারবো। আর সামনের আন্দোলন এবং নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আগামী 15ই নভেম্বর আমাদের বাম গণতান্ত্রিক জোট এবং বাংলাদেশ জাসদ, এই দুইটা, একটা জোট একটা রাজনৈতিক দল, তার উদ্যোগে দেশে এই যে বুর্জোয়া জাতীয়তাবাদী ধারা এবং ধর্মীয় মৌলবাদী ধারা যেটা আছে, তার বিপরীতে একটা বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমরা একটা কনভেনশন আহ্বান করেছি। আগামী 15ই নভেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেই কনভেনশন অনুষ্ঠিত হবে। আমরা সেই কনভেনশনে এই বাম জোট এবং বাংলাদেশ জাসদ হবে উদ্যোক্তা। এই কনভেনশনের লক্ষ্য থাকবে, বক্তব্য থাকবে যে বা বিকল্প রাজনৈতিক শক্তির উত্থানের জন্য কনভেনশন, চলতি হাওয়ার রাজনীতির বিপরীতে বিকল্প রাজনৈতিক শক্তি উত্থানের কনভেনশন। সেইখানে আমরা আয়োজনে এই বাংলাদেশ জাসদ এবং বাম গণতান্ত্রিক জোট থাকবে। সেখানে আমরা ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চাকে আহ্বান জানাবো, যা রাজনৈতিক শক্তি যেগুলো আছে এই সমস্ত পোলারাইজেশনে। আমরা গণফোরামকে আহ্বান জানাবো, আমরা গণতন্ত্রী পার্টিকে আহ্বান জানাবো, আমরা ঐক্যনয়ককে আহ্বান জানাবো। আরও অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে ছোটোখাটো, যেমন সোনাল বাংলা পার্টি, আরও এরকম পার্টি আছে যেগুলো আছে নিবন্ধিত অনিবন্ধিত, সে সমস্ত দলকে আমরা আহ্বান জানাবো। এর বাইরেও বিভিন্ন শ্রেণী, জেএসএস, ইউপিডিএফ, তাদেরকে আমরা এখানে আহ্বান জানাবো। এবং শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে, ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং অধিকার সংগঠন, আন্দোলনের সংগঠন যেগুলো আছে, যেমন ভাসানী পরিষদ, গণতান্ত্রিক অধিকার কমিটি, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, এই সমস্ত সংস্থা যেগুলো আছে, এই সমস্ত আন্দোলনের যে সংস্থাগুলো, সেই সমস্ত সংস্থাকে সেই কনভেনশনে আমরা আহ্বান জানাবো। সেখানে একটা খসড়া প্রস্তাব থাকবে। সেই প্রস্তাবের উপরে আলোচনার ভিত্তিতে আমরা এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা কেমন দেখতে চাই এবং এর থেকে উত্তরণের জন্য কি আমরা করতে চাই, আন্দোলনের কর্মসূচি, এবং তার ভিত্তিতে আমরা আগামী নির্বাচনে জয়যুক্ত হলে জনগণের কাছে কি প্রস্তাব নিয়ে যাব বা নির্বাচনী ইস্তাহারের মতো সেই ধরনের একটা প্রস্তাবনা সেখানে থাকবে। আলোচনার ভিত্তিতে সেটাকে চূড়ান্ত করে সেটা নিয়ে আমরা সারা দেশে জনগণের কাছে যাব, যাই আমরা আন্দোলন এবং নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। ধন্যবাদ বজলুর রশিদ ফিরোজকে।
একটা দীর্ঘ সংকটের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যাচ্ছে। সেই সময়ে যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে মানুষ করেছিল, যেই সমাজের আকাঙ্ক্ষা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এদেশের মানুষের চাওয়া ছিল, সেই আকাঙ্ক্ষার লক্ষ্যে, সেই পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশের মানুষ ঠিকই গণতান্ত্রিক অভিযাত্রায় তার পথ খুঁজে নেবে। সেই পরিবর্তনের শক্তিকে নানাভাবে শক্তিশালী করবে, পরিবর্তনের রাজনীতিকে শক্তিশালী করবে। রেড মাইক সেই আয়োজন নিয়ে আপনাদের সাথে বারবার থাকবে। আপনারা পাবলিক ভয়েসের সাথেই থাকুন। আমাদের পোস্টগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই কথাকে মানুষের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকল।